আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সোজা চটজলদি 4 ধরনের ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো, যা আপনার সকালের চিন্তাকে নিমিষেই দূর করে দিবে। আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের কোয়ান্টিটি অনুযায়ী ব্রেডটা নিয়ে নিতে পারেন। আর লাগবে নসিলা অথবা নিউটেলা। আমার কাছে নসিলাটা অ্যাভেলেবেল, তাই আমি নসিলাটা নিয়েছি। ব্রেডটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ব্রেডের গায়ে নসিলা লাগিয়ে দিচ্ছি। এই নসিলাটা কতটা লাগাবেন সম্পূর্ণ এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটা খেতে চাচ্ছেন। একটা ব্রেডে আমি আমার পছন্দের মতো নসিলা লাগিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা ব্রেডে আমার পছন্দের মতো নসিলা লাগিয়ে নিচ্ছি। এখন দুইটা ব্রেডকে একসাথে লাগিয়ে দিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি বাটার। এখানে কিন্তু খুব একটা বেশি বাটার লাগবে না, তাই আমি কিছুটা অংশ বাটার লাগিয়ে বাকিটা উঠিয়ে নিচ্ছি। একটা ব্রেডকে টোস্ট করতে 1 চা চামচ বাটার হলেই কিন্তু যথেষ্ট। আপনাদের কাছে যদি বাটারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে ঘিটা ইউজ করতে পারেন। বাটারটা গরম হয়ে গেলে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় এখানে বাটারের বদলে যদি ঘিটা ইউজ করা হয় তাহলে এর টেস্টটা আরও ভালো আসে। মিডিয়াম হিটে 15 সেকেন্ডের জন্য ভেজে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। উপর দিকে সামান্য বাটার লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা, এখানে কিন্তু আনসল্টেড বাটারটা ইউজ করতে হবে। আপনারা যদি সল্টেড বাটারটা ইউজ করেন তাহলে কিন্তু টোস্টটা খেতে নোনতা লাগবে। আর বাটারটা সল্টেড নাকি আনসল্টেড এটা কিন্তু বাটারের গায়ে লেখা থাকে। একটা টোস্ট বানানো শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি আরেকটা টোস্ট করার জন্য দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আলাদাভাবে কোনো বাটার দিয়ে দিইনি। আগের টোস্টটা ভাজার সময় যে বাটারটা ছিল ওই বাটারটা দিয়ে আমি ফার্স্টে এই টোস্টটা ভেজে নিব। কিছুক্ষণ পর উপর দিয়ে আমি সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি। এভাবে টোস্ট করলে কিন্তু টোস্টের মধ্যে বাটারের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে। এক পাশ টোস্ট করা শেষ, এখন আমি এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাতেও আমি কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে যে টোস্টটা বানিয়ে দেখিয়েছি সেই টোস্টের চেয়ে কিন্তু এই টোস্টটা খেতে অনেক বেশি মজা হবে। এখন এই টোস্টটাও নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে টোস্টটা কেটে দেখাচ্ছি। ওফ, কতটা ইয়াম্মি লাগছে। যেসব বাচ্চারা সকালে নাস্তা খেতে চায় না তাদেরকে অবশ্যই নাস্তাটা বানিয়ে দিবেন, দেখবেন তারা একদম চেটেপুটে সবই খেয়ে নেবে। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। অনেক সময় আমাদের অনেকের বাসায় রাতে ভাত বেঁচে যায়, আর এই বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই হেলদি এবং মজাদার ব্রেকফাস্ট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমটাকে ভাতের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ডিশটা রান্না করার জন্য কিন্তু আপনাদেরকে এভাবে করে ভাতের সাথে ডিমটাকে মেখে নিতে হবে। এতে করে ভাতের প্রতিটা দানাতে ডিমের প্রতিটা অংশে চলে যায় আর টেস্টটা খুবই ভালো আসে। আমি তো প্রায়ই এই ডিশটা করে থাকি। এই ডিশটা খেতে কিন্তু খুবই মজা, আর এই ডিশটার সাথে কিন্তু অন্য কিছুই লাগে না। খুব ভালোভাবে এই ভাত আর ডিমটা মাখানো শেষ, এখন চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এটা একটা কোরিয়ান ডিশ, এখানে সাধারণত স্প্রিং অনিয়নটা ইউজ করা হয়। আমাদের দেশে সবসময় কিন্তু স্প্রিং অনিয়নটা পাওয়া যায় না, তাই কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। টেস্ট কিন্তু অলমোস্ট সেমই আসে। আমরা যেটাকে পেঁয়াজের কলি বলি সেটাই হলো স্প্রিং অনিয়ন। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি 1 চা চামচের মতো বাটার, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আপনাদের বাসায় যদি বাটার অ্যাভেলেবল থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন।
বাটারটা সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিচ্ছি ভাত আর ডিম মাখানো মিশ্রণটা। অ্যাড করছি সামান্য লবণ। এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে আমরা সসও অ্যাড করব। এখন অনবরত নাড়তে থাকতে হবে। এই ডিশটা আপনারা যারা জব করছেন তারাও টিফিনে নিয়ে যেতে পারেন, আবার যেসব বাচ্চারা টিফিন নিয়ে যায় স্কুলে তাদেরকেও দিয়ে দিতে পারেন। এই ডিশটাতে প্রথমে একটু পানি পানি থাকলেও কিন্তু পরে একদম ঝরঝরে হয়ে যাবে। এই ভাতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস। যদি আপনাদের কাছে ওয়েস্টার সসটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে 1/2 টেবিল স্পুন দিবেন ওয়েস্টার সস আর 1/2 টেবিল স্পুন দিবেন সয়া সস। এতে করে টেস্টে কিন্তু অনেক রিচ হয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সয়া সসের সাথে রাইসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে এই গোলমরিচের অ্যামাউন্টটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু ঝাল খেতে চাচ্ছেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান এগ রাইস। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আজকে আমি যে অ্যামাউন্টটা বানিয়েছি সেই অ্যামাউন্টটা আপনারা ইজিলি 2 জন খেয়ে নিতে পারবেন। এই রাইসটা আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। বানিয়ে দেখলে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা মজা। আমি এই সাইজের একটা আলু নিয়েছি। আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা থেকে খোসা ছাড়ানো শেষ। এখন আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট আকারে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা মরিচ কুচি, অ্যাড করছি ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আলুর পরোটার স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এই বিট লবণের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 2 চা চামচ সরিষার তেল। এখন একটি স্প্যাচুলা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে এই আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। একটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারেন। অ্যাড করছি পানি। এখানে 1 and 1/3 কাপ পানি লাগবে। প্রথমে অ্যাড করছি 1 কাপ পানি। পানিটা অ্যাড করে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। এখন অ্যাড করছি বাকি 1/3 কাপ পানি। আবারও ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। আটাটাকে খুব ভালোভাবে গোলানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করছি ম্যাশ করা আলু। আমি প্রথমে কিন্তু সব আলু দিইনি, বেশিরভাগ আলুটা দিয়েছি, অল্প কিছু রেখে দিয়েছি, কারণ আমার আলুটা অনেক বড় ছিল, তাই কিন্তু আমি পুরোটা দিইনি। যদি আটার সাথে আলুটা মেশানোর পর আমার কাছে মনে হয় পাতলা হয়ে গিয়েছে, দেন আমি আলুটা অ্যাড করব। আলুটাকেও এই গোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু এই গোলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন, অথবা হুইস্ক দিয়েও করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমার সব কিছুকে একসাথে মিক্সড করা শেষ। এখন আমি চামচে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক কতটা হবে। আমি এই চামচটা দিয়ে আরেকটু গুলিয়ে নিচ্ছি। গোলানো শেষ। এখন চলে যাচ্ছি চুলায়। একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। যখন তেলটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এই লিকুইডটা।
চুলার আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, না হলে কিন্তু নিচের পাটটা পুড়ে যেতে পারে। যখন এই সামনের পাশে লিকুইড আটার সম্পূর্ণ অংশটাই শুকিয়ে যাবে তখন অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। এই পাশটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন আবারও অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখছেন তো উল্টানোর সাথে সাথেই কিন্তু চারপাশ থেকে ফুলে ওঠা শুরু করেছে। এখন আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচের মতো তেল। তেলটা দিয়ে আধা মিনিটের জন্য এক পাশ করে ভেজে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি রুটিগুলোকেও বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ডো করা ছাড়া এবং বেলা ছাড়াই আলুর পরোটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু পরোটাটা, দেখেন কতটা সফট হয়েছে। আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কেমন হয়েছে। এই পরোটাটা বিশ্বাস করেন এতটা মজা, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। নিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি 3টা কাঁচামরিচকে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা। তবে আমি যে বাটা মশলাগুলো দিলাম, আপনাদের হাতের কাছে যদি বাটা মশলাটা না থাকে আপনারা কিন্তু স্কিপ করে ফেলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় এই ডিশটা কিন্তু এমনিতে রান্না করলেও অনেক মজা হয়। অ্যাড করছি সামান্য লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য পানি অ্যাড করছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। হাফ চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার দরকার নাই, জাস্ট কয়েকবার একটু নাড়াচাড়া করলেই হবে। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটো। আমি এই সাইজে 4টা টমেটো নিয়েছি। টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এখন এই খুন্তিটা দিয়ে যতটা সম্ভব টমেটোকে ম্যাশ করে নিচ্ছি। এই ডিশটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই মুহূর্তেই কিন্তু এই ডিশটাই খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন। আর টিফিনেও আপনারা এই ডিশটা খুব ভালোভাবে ক্যারি করতে পারেন। আমি টমেটোগুলোকে যতটা সম্ভব ম্যাশ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর টমেটোর উপর তেল ভেসে উঠেছে। এখন খুন্তি দিয়ে আমি টমেটোটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখানে কিন্তু একটা ডিমই ইউজ করতে হবে, 4টা টমেটোর জন্য 1টা ডিম। এর চেয়ে যদি ডিমটা বেশি দেন তাহলে কিন্তু এই ডিশটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে, কারণ এই ডিশটা থাকবে একটু জুসি জুসি। আর বেশি ডিম ইউজ করার ফলে এই ডিশটা অনেকটা হার্ড হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন
3টা থেকে 5টা পর্যন্ত টমেটোর জন্য একটা ডিম ইউজ করতে। ডিমটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ডিম দিবেন না, বেশি ডিম দিলে টেস্টটা ভালো লাগে না। এটা নাড়া অফ করলে চলবে না, নাড়া অফ করলে কিন্তু পাতিলে লেগে যেতে পারে। আর এটা ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে ফুললি পানি শুকিয়ে যাচ্ছে। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং তেলটা হালকা করে একটু ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট দমে রাখার পর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো কত সহজে এই কারিটা রান্না করা হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকের ব্রেকফাস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।